আসসালামু আলাইকুম। 44th বিসিএস এবং 45th বিসিএস এর জন্য তোমরা যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি যাদের ফার্স্ট চয়েস বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তাদেরকে ভাইবা বোর্ডে ইউজুয়ালি যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের আঙ্গিকে এবং সেসব প্রশ্নের উত্তর কি হওয়া উচিত ভাইবা উপযোগী সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আমি একটু শেয়ার করে নিই, আজকের আলোচনাটা একটু শেয়ার দিয়ে নিই। তোমাদের প্রতিও আমি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আজকের এই লাইভ প্রোগ্রামটি তোমরা একটু শেয়ার করে দিবা। একটু শেয়ার করে নিই। প্লিজ প্রত্যেকেই একটু শেয়ার করে দিবা। এটা বিসিএস এর ভাইবা প্রস্তুতি এবং এটি মূলত বিসিএস প্রশাসন ক্যাডারের ভাইবা প্রস্তুতি। তো প্রশাসন ক্যাডারের বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে ভাইবার প্রশ্ন অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ বা অন্যান্য চাকরিতেও কিন্তু জিজ্ঞাসা করে। আচ্ছা, একটু কমেন্ট করবা আমাকে, প্রত্যেকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, প্রত্যেকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। একটু শেয়ার দিয়ে নি, প্রত্যেকে একটু একটু ওয়েট করো। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস। হ্যাঁ সমাপ্তি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সমাপ্তি কমেন্ট করছো, রাসেল কমেন্ট করছো, জি স্যার। আচ্ছা, আমি শুরু করছি। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এই বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের আজকে নাম্বার 1 যে ক্লাসটি। তো প্রথমে আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পরিস্থিতিটা বলি। প্রথম ইনফরমেশন হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ সিভিল সার্ভিসে 26টি ক্যাডার আছে। বর্তমানে সিভিল সার্ভিসে 26টি ক্যাডার আছে। ক্যাডার হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড নর্মালি, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মকে বিভিন্ন ভাগে বা বিভিন্ন বিন্যাসে ভাগ করা হয়। এর এক একটি বিন্যাস বা ভাগ্যে এক একটি ক্যাডার বলা হয়। তাহলে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে 26টি ক্যাডার আছে। তার মধ্যে অন্যতম একটি ক্যাডার হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি ক্যাডার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরো নাম হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে এটিকে বলা হয় মোপা। তাহলে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এটি কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত ক্যাডার? সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি ক্যাডার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইংরেজি নাম হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে এটিকে বলা হয় মোপা। ভাইবা বোর্ডে এটি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বা করতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রিভিয়াস নাম ছিল সংস্থাপন মন্ত্রণালয়। তোমরা অনেকে জানো সংস্থাপন মন্ত্রণালয়, যেটি ইংলিশে বলা হয় মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট। ইন 1971 দ্যাট মিনিস্ট্রি ওয়াজ ফর্মড। 1971 সালে সংস্থাপন মন্ত্রণালয় গঠিত হয়েছিল। 2011 অর্থাৎ 2011 সালে এই সংস্থাপন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে কনভার্টেড হয়, অর্থাৎ এটির নামটা চেঞ্জ হয় 2011 সালে। এখান থেকে বিসিএস ভাইবা বোর্ডে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তাহলে মনে রাখবা যে বর্তমানে বিসিএস এর যে 26টি ক্যাডার আছে, প্রতিটি ক্যাডারই কিন্তু কোনো কোনো মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড। তো প্রতিটা মিনিস্ট্রি বা প্রতিটা ক্যাডার একটা পার্টিকুলার বা একটা ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হয়। তার মধ্যে বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার এবং বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এই তিনটি ক্যাডার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা অর্থ মন্ত্রণালয় কর্তৃক এটি রেগুলেটেড হয়। অর্থাৎ একটা মন্ত্রণালয়ের অধীনে যে একটা ক্যাডার থাকবে, সার্টেনলি নট দ্যাট। আবার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এটির আন্ডারে দুটি ক্যাডার রয়েছে, বিসিএস আনসার ক্যাডার এবং বিসিএস পুলিশ ক্যাডার। আবার বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডার বা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, এটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটি রেগুলেট করে। এভাবে প্রতিটি ক্যাডার কিন্তু কোনো না কোনো মিনিস্ট্রির আন্ডারে। তো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং কাজের বিচিত্রতার দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাডার। প্রতিটা ক্যাডারই কিন্তু গুরুত্বপূর্ণ, এক একটা ক্যাডার এক এক রকম দায়িত্ব বা কাজ। তাহলে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার প্রথমত এটি হচ্ছে জনপ্রশাসন আওতাভুক্ত একটি ক্যাডার। পূর্বে এটি সংস্থাপনের অধীনে ছিল। 2011 সালে সংস্থাপন থেকে জনপ্রশাসন নামকরণ করা হয় এবং তখন এই ক্যাডারটি জনপ্রশাসনের আন্ডারে চলে যায়। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, শরীফুল কমেন্ট করছো ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার সম্পর্কে বলুন স্যার। হ্যাঁ শরীফুল, আজকে আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার নিয়ে আলোচনা করব, এরপরে আমি পরবর্তীতে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার নিয়ে আলোচনা করব, পুলিশ ক্যাডার নিয়ে আলোচনা করব, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার নিয়ে আলোচনা করব। এভাবে এই আলোচনাগুলো চলতে থাকবে, কারণ আমি ফ্রম মাই কোর অফ হার্ট আমি চাচ্ছি যে তোমাদের ক্যাডার অফিসার হিসেবে তোমরা চাকরিতে আসো। প্রতি বিসিএসে প্রতি বছরে আমার কাছে ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে। 44তম বিসিএস এই মুহূর্তে আমার ভাইবা স্টুডেন্ট প্রায় 600 স্টুডেন্ট। তাহলে কল্পনা করো যে 600 স্টুডেন্ট আমার কাছে পড়ছে, কত ক্যাডার অফিসার আমার কাছ থেকে তৈরি হবে। তো যাই হোক না কেন, এটা আমার একটা পেশা, আমি একজন সিভিল সার্ভেন্ট মেকার। তাই তুমি যে প্রশ্নটি করছো নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব দিয়েছো। আমি ফরেন অ্যাফেয়ার্স বর্ণনা ক্যাডার নিয়ে আলোচনা করব। কাম টু দ্য পয়েন্ট। তাহলে তোমাদের বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার নিয়ে আমি প্রাথমিক যে পরিচয়টা দিয়েছি, এটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে রেগুলেটেড হয়। ওয়ান্স আপন এ টাইম এটা ছিল সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে। 1971 সালে সংস্থাপন মন্ত্রণালয় গঠিত হয় এবং এই 2011 সালে সংস্থাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ে কনভার্টেড হয়। তো এখানে শেষ নয়, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয় বা রেগুলেটেড হয়, বাট এই ক্যাডার অফিসার যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যারা কর্মকর্তা, তারা ডেপুটেশনে বিভিন্ন মিনিস্ট্রিতে কাজ করে। তোমরা জানো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারগণ শুরুতে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে অর্থাৎ ডিভিশনাল কমিশনারের কার্যালয়ে শুরুতে তারা জয়েন করে। 3 দিন মতো ওরিয়েন্টেশন প্রোগ্রাম কমপ্লিট করবার পরে ডিভিশনাল কমিশনার মহোদয় তার আওতাভুক্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে দায়িত্ব দেয় এবং জেলা প্রশাসকের অধীনে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সে তার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে। এবং এর মধ্যে একজন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তার কর্মকর্তা তার বিভিন্ন ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাশ করতে হয়। তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বিপিএটিসিতে এর মধ্যে 180 দিনের অর্থাৎ 6 মান্থ ব্যাপী একটি এফটিসি হয়, ফাউন্ডেশন ট্রেনিং কোর্স হয়। তারপরে অ্যাডমিন একাডেমি থেকে ট্রেনিং হয়। বিভিন্ন ট্রেনিং কমপ্লিট করার পরে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনারগণ তারা মিনিস্ট্রি অফ ল্যান্ডে তারা ডেপুটেড হয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে। তার মানে তোমরা বুঝতে পেরেছো যাকে বলা হয় এসি ল্যান্ড। এসি ল্যান্ড সম্পর্কে ভাইবা বোর্ডে প্রায় জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো প্লিজ, তোমরা যারা ক্লাস করতেছো একটু কমেন্ট করো যে ক্লিয়ার কিনা, কথাগুলো ক্লিয়ার বা শুনতে পাচ্ছ কিনা। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। তো আজকে আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে বেসিক যে আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন সেটআপ বা বাংলাদেশের প্রশাসনের যে সেটআপ বা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সম্পর্কে পড়াবো। এখান থেকে অনেক প্রশ্ন ভাইবা বোর্ডে করা হয়েছে এবং আগামীতে করা হচ্ছে, করা হতে পারে বা করা হচ্ছে। শরীফুল কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো তোমরা ক্লিয়ার কিনা, আলোচনাগুলো ক্লিয়ার কিনা। আমি একটু তোমাদের কমেন্ট একটু দেখি, একটু আলোচনাগুলো একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি।
ওকে, ক্লিয়ার। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের। তাহলে তোমাদেরকে এখান থেকে তোমাদের যে প্রশ্নটি করতে পারে, এখান থেকে নর্মালি যে প্রশ্নটি তোমাদেরকে করতে পারে, প্রশ্নটি হচ্ছে এভাবে শুরু হবে যে যে আপনার বা তোমার তো ফার্স্ট চয়েস বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তো বলেন তো বা বলো তো যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় ধরনের। তাহলে প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, ইংলিশে এটিকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কত ধরনের? প্রশ্নটি যদি করা হয় বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কত ধরনের বা কত প্রকারের, এটা যদি ভাইবা বোর্ডের প্রশ্ন হয়, একটা প্রশ্ন, তারপরে উত্তর দেওয়ার পরে পরবর্তী প্রশ্নটি হবে যে কি কি। তো দেখি তোমাদের মধ্যে কে আনসারটি করতে পারো, তোমাদের মধ্যে কেউ কেউ আনসারটি করতে পারো কিনা যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কত ধরনের বা কত প্রকারের, এবং দ্বিতীয় উত্তর হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি কি। তা আমি তোমাদের এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো মনে রাখবা যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এটা হচ্ছে দুই ধরনের। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুই ধরনের, একটাকে বাংলাতে বলা হয় কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, বা এটিকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। আর আরেকটা হচ্ছে যে মাঠ প্রশাসন, মাঠ প্রশাসন, ইংলিশে বলা হয় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, বা এই মাঠ প্রশাসনের আরেকটি নাম হচ্ছে সরেজমিন প্রশাসন। এই শব্দটি অনেকের কাছে একটু অজানা। সরেজমিন প্রশাসন ইংরেজি সেম, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন। আর এর আরেকটি নাম হচ্ছে মাঠ প্রশাসনের আরেকটি নাম হচ্ছে স্থানীয় প্রশাসন, অর্থাৎ স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রশাসনের ইংরেজি নাম হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা এখান থেকে কি প্রশ্নটি পেলাম? নাম্বার 1 প্রশ্নটি পেলাম যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কত ধরনের বা কত প্রকারের। স্যার, দুই ধরনের বা দুই প্রকারের। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা প্রশাসনিক কাঠামো তুমি যে বললে দুই ধরনের, এখন বলো তো এই দুই ধরনের কি কি। স্যার, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন, অপরটি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন, কিংবা তুমি এভাবে বলতে পারো স্যার আরেকটি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন। তাহলে আমরা প্রথম প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম, দ্বিতীয় প্রশ্ন পেয়ে গেলাম, এবং সেগুলোর উত্তর কিন্তু আমরা জেনে গেলাম। তার মানে হচ্ছে যে আমি তোমাদেরকে কিন্তু ভাইবা উপযোগী পড়াচ্ছি। সেম প্রশ্ন সেম উত্তর, ভাইবাতে একরকম, সেম প্রশ্ন সেম উত্তর লিখিততে আরেক রকম, সেম প্রশ্ন সেম উত্তর প্রিলিমিনারিতে একরকম। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রিলিমিনারি টেস্টে জাস্ট সার্কেল ফিল আপ করতে হয়, রিটেন টেস্টে এটা রাইটিং সিস্টেমে এটাকে লিখতে হয় ডিটেল, আর ভাইবা বোর্ডে জাস্ট বেসিক কথাটা টু দ্য পয়েন্টে বোর্ডকে বলতে হয়। কেউ যদি লিখিত পরীক্ষার আনসার যদি ভাইবা বোর্ডে বলে তাহলে তার ভাইবা ভালো হচ্ছে না, ধরে নিবা। ভাইবা নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি 24তম বিসিএস থেকে বিসিএস এর প্রস্তুতি নিয়েছি। চিন্তা করো, আজকে থেকে 21-22 বছর আগের কথা বলছি, এবং 29তম বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে ভাইবা পড়ে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, সরকারের অনেক সিনিয়র অফিসার, সচিব পর্যায়ে, তাদের সাথে আমি কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে। তাই ভাইবা নিয়ে ছেলে মেয়েদের যে ভুলগুলো করে থাকে, যে একটা প্রশ্নের উত্তর যতটুকু বলার দরকার স্পেসিফিক বা টু দ্য পয়েন্টে না বলে সে বাড়তি বলে, যে কারণে বোর্ড বিরক্ত হয়। ভাইবা বোর্ডে ওর আনসার শুড বি স্পেসিফিক। তুমি যতটুকু প্রশ্নের সম্মুখীন ততটুকু উত্তর। প্রশ্নটা কি? স্যার দুই ধরনের বা স্যার দুই প্রকারের। সবসময় স্যার বলবা তা না, প্রথম প্রশ্নের ক্ষেত্রে তুমি উত্তর দেওয়ার ক্ষেত্রে বলবা। দ্বিতীয়ত কি কি? ওই যে একই কথা, কেন্দ্রীয় প্রশাসন,
স্থানীয় প্রশাসন বা কেন্দ্রীয় প্রশাসন, সরেজমিন প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, একেবারে স্পেসিফিক। হ্যাঁ, শরীফুল ইসলাম নবম থেকে দশম শ্রেণীর পৌরনীতি বইয়ে আছে যত সম্ভব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হব। এটা গেল আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি ছিল বা প্রথম কথা কি ছিল? বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কত ধরনের বা কত প্রকারের ও কি কি, আমরা সেটা পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব, যে কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে। এবার আমরা যাব হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমাদের প্রথম প্রশ্নটি করতে পারে যে আমরা কোন প্রশাসনকে সচিবালয় প্রশাসন বলে থাকি বা বুঝে থাকি? তার উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনকে। অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসনকে আমরা সচিবালয় বলি বা কেন্দ্রীয় প্রশাসনকে আমরা সচিবালয় প্রশাসনও বলে থাকি। অর্থাৎ বাংলাদেশের সরকারের বা বাংলাদেশ নামক রাষ্ট্রের তিনটি মেইন অর্গান আছে। একটা হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, ইংলিশে বলে এক্সিকিউটিভ। দ্বিতীয়ত হচ্ছে যে লেজিসলেচার বা আইন বিভাগ। তৃতীয়ত হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ। তো এই যে তিনটি বিভাগ, এই তিনটি বিভাগের মধ্যে একমাত্র এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ তার নিজের কাজটা এবং একই সাথে আইন বিভাগ এবং বিচার বিভাগের কাজকেও সমন্বয় করে। অর্থাৎ তিনটা বিভাগের কাজকে সমন্বয় করে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ। সহজ করে যদি বলি, লেজিসলেচার বা আইন বিভাগ আইন প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনার জন্য। বিচার বিভাগ রাষ্ট্রে যে বিরাজমান বা বিদ্যমান বা প্রচলিত যে আইনগুলো আছে, সেই আইনগুলো যদি কেউ ভঙ্গ করে কিংবা আইনের বিরুদ্ধচারণ করে কিংবা কোনো অপরাধ যদি করে, তাহলে সে অপরাধীকে শাস্তির বিধান নিশ্চিত করে বা শাস্তি দেয়, সেটি হচ্ছে বিচার বিভাগ। আর এই শাস্তিকে কার্যকর করে নির্বাহী বিভাগ। আইন যিনি প্রণয়ন করেন আইন বিভাগ, বা আইন যে প্রণয়ন করে আইন বিভাগ, সে আইনকে কার্যকর করে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। একই সাথে যে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে কার্যকর করে বাস্তবায়ন করে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। এই জন্য শাসন বিভাগের অপর নাম কিন্তু নির্বাহী বিভাগ। এটা বিসিএসের ভাইভা বোর্ডের প্রশ্ন। অর্থাৎ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং বিচার বিভাগ কর্তৃক যে বিচারিক রায়, এ দুটোকে কার্যকর করে বাস্তবায়ন করে এক্সিকিউট করে এই শাসন বিভাগ। তাই শাসন বিভাগের আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ। এটা হচ্ছে বিসিএসের ভাইভা বোর্ডের প্রশ্ন। এখন হ্যাঁ, এখন এই যে নির্বাহী বিভাগ, সে নির্বাহী বিভাগ বলতে আমরা কাদেরকে বুঝি? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপমন্ত্রী। এখান থেকে শুরু করে এটা হচ্ছে পলিটিক্যাল বডি। আর নন পলিটিক্যাল বডি ক্যাবিনেট সেক্রেটারি, ওদিকে প্রিন্সিপাল সেক্রেটারি, ওদিকে সিনিয়র সেক্রেটারি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি। এরপরে সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সেক্রেটারি। এরা সবাই কিন্তু নির্বাহী বিভাগের অংশ এবং এরা কিন্তু নন পলিটিক্যাল বডি। এরা হচ্ছে ব্যুরোক্রেট মামলা। তাহলে সচিবালয় প্রশাসন, এই যে সচিবালয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন, আমরা একই কথা বুঝছি। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? যে কেন্দ্রীয় প্রশাসন বলতে আমরা কোনটিকে বুঝি? স্যার সচিবালয় প্রশাসনকে বুঝি। বা সচিবালয় বলতে আমরা কোন প্রশাসনকে বুঝি? স্যার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসনকে বুঝি। এবার আসি দ্বিতীয় প্রশ্নটি যদি আমাদের করা হয়, যে বলেন তো কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো, এটা বিসিএসের ভাইভা বোর্ডের প্রশ্ন। কিন্তু এই যে কয়েকদিন আগে ভাইভা বোর্ডের প্রশ্নটি করা হয়েছে, কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো। আবার যদি বলি কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো বলেন, কিংবা কেন্দ্রীয় প্রশাসনের স্তর বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ার কয়টি ও কি কি, তাহলে আমরা জানবো যে কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এর স্তর 4টি। অনেক গাইড বইয়ে তথ্যগুলো ভুল দিয়ে আছে। বাজারে প্রচলিত কিছু ছেলেমেয়ে কিছু গাইড বই লিখেছে বিসিএস এর জন্য, এর মধ্যে অসংখ্য ভুল আছে। এই উত্তরগুলো ভাইভা বোর্ডে দিলেই ভাইভা বোর্ডে অনেকে ফেল করবে। অনেকেই মানে অপ্রাসঙ্গিক উত্তর। আমি গতদিন শেয়ার করছি, কোনো একটা গ্রুপে দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সাথে ইসলামের
ইসলামী মানে ইসলামের ইতিহাস এবং ইসলামের মানে সম্পর্কটা কি। এই যে কিছু আবল তাবল উত্তর, হ্যাঁ, চ্যাট জিপিটি বা গুগল করে সরাসরি উত্তর বসিয়ে দিয়েছে, বই বের করেছে, এটা ভাইবা বোর্ড বিরক্ত হয়। না পারলে তুমি বলবা যে সরি স্যার, এই ব্যাপারে আমার ধারণা নেই, কারণ বোর্ড বুঝবে তুমি তখন চাকরি পাওনি, তুমি জানবে কিভাবে। কিন্তু উত্তরটা কনফিডেন্টলি ভুল দিলে কিন্তু বিপদ। তাহলে কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের স্তর বা টায়ার কয়টি? 4টি। এটা নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন। নাম্বার 3 প্রশ্ন, কেন্দ্রীয় প্রশাসনের যে 4টি স্তর, খিজির হোসেন কমেন্ট করছো। খিজির অত্যন্ত একজন স্মার্ট এবং দক্ষ একজন শিক্ষক, বিশেষ করে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ বিসিএস প্রিলিমিনারি লিখিতর জন্য এবং যে কোনো সরকারি চাকরির জন্য, তোমরা খিজির স্যারের সাথে যোগাযোগ করতে পারো। খিজির স্যারের একটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথ, ফাউন্ডেশন অফ ম্যাথ MK মেথড, যেটি মূলত তোমরা স্যারের সাথে যোগাযোগ করতে পারো। খুবই দক্ষ একজন শিক্ষক, অত্যন্ত এক্সপার্ট এবং চৌকস একজন শিক্ষক। তাহলে এবার আসি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের যে 4টি মানে স্তর, যে 4টি, সে 4টি স্তর কি কি এবার দেখো। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের 4টি স্তর আছে। সে 4টি স্তর হচ্ছে যে সবার উপরে যেটি আছে, সবার উপরে যেটি আছে সেটিকে আমি তোমাদের একটু কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, সবার উপরে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সবার উপরে যে স্তরটি আছে সেটিকে ইংলিশে বলা হয় ডিভিশন। ডিভিশন, এটিকে বাংলায় বলা হয় বিভাগ। তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ টায়ারের নাম হচ্ছে ডিভিশন বা বিভাগ। তার নিচে যেটি আছে সেটি ইংলিশে বলা হয় উইং। এটিকে বাংলা করলে হয় অনুবিভাগ। অনুবিভাগ। তার নিচে যেটি আছে সেটিকে বলা হয় ব্রাঞ্চ। এটিকে বাংলা করলে হয় অধিশাখা। আর তার নিচে যেটা আছে, সবার নিচে যেটা আছে সেটা হচ্ছে সেকশন। বাংলাতে যেটি হয় সেটি হচ্ছে শাখা। প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ কথা, এবং এটি বিসিএস এর ভাইভা বোর্ডের প্রশ্ন। অ্যাকুরেটলি জেনে রাখো, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের স্তর বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ার 4টি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের স্তর বা টায়ার কয়টি? সেটা হচ্ছে 4টি। কেন্দ্রীয় প্রশাসনের স্তর বা টায়ার হচ্ছে 4টি। তুমি সবসময় নিচ থেকে উপরে বলতে পারো বা উপর থেকে নিচে বলতে পারো, তবে বেটার হচ্ছে তোমার নিচ থেকে উপরে বলা, অর্থাৎ বটম টু টপ। কারণ তুমি তো জয়েন করবা নিচের পোস্টে, তারপরে প্রমোটেড হয়ে উপরে যাবা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসনের স্তর বা টায়ার কয়টি? স্যার 4টি। কি কি? যদি ইংলিশে জিজ্ঞাসা করা হয়, হাউ মেনি টায়ার্স ইন দেয়ার ইন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন? স্যার দেয়ার আর 4 টায়ার্স ইন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। হোয়াট আর দোজ বা হোয়াট আর দে? ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি স্যার সেকশন, ব্রাঞ্চ, উইং অ্যান্ড ডিভিশন। আর বাংলাতে যদি বলা হয় যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসনের স্তর কয়টি ও কি কি? স্যার 4টি। কি কি? শাখা, অধিশাখা, অনুবিভাগ এবং বিভাগ। একটু যারা সরাসরি ক্লাস করছো প্লিজ একটু কমেন্ট করো যে তোমরা ক্লিয়ার কিনা, মানে কেমন প্রশ্ন হলে পারে, কেমন আনসার হবে, তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে নিশ্চিত করো। তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের 4টা স্তর বা 4টা টায়ার। সে 4টা টায়ার হচ্ছে যে সেকশন বা শাখা, ব্রাঞ্চ বা অধিশাখা, উইং বা অনুবিভাগ, ডিভিশন বা বিভাগ। এটা বিসিএস এর ভাইভা বোর্ডের প্রশ্ন। ম্যাক্সিমাম প্রশ্ন বিসিএস ভাইভা বোর্ডে করা হচ্ছে বা করা হয়েছে। আচ্ছা, খিজির কমেন্ট করছো, জি স্যার, ভেরি গুড। এবার আমরা এই যে 4টা টায়ার বা স্তর এর নাম জানলাম, এখন এই 4টা টায়ার বা স্তরে কে কে দায়িত্ব পালন করেন খেয়াল করো। প্রথমে যেটা হচ্ছে ডিভিশন বা বিভাগ, সেই ডিভিশন বা বিভাগের যিনি হেড তিনি হচ্ছেন সরকারের একজন সচিব কিংবা একজন সিনিয়র সচিব। তার মানে হচ্ছে যে সচিব বা সিনিয়র সচিব। সিনিয়র সচিব কিন্তু একটি ব্যক্তি নির্ভর পদ, অর্থাৎ সেক্রেটারি বা সচিবদের মধ্যে যিনি সিনিয়র, এটা হচ্ছে ব্যাচগত একটা প্রমোশন। সচিবদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলে সিনিয়র সচিব। এটি কিন্তু আলাদা কোনো পদ না। তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিভিশন বা বিভাগ এর প্রধানকে কি বলা হয়? সচিব, বা এর প্রধানকে সচিব বা সিনিয়র সচিব। এরপরে আসি অনুবিভাগ। অনুবিভাগ বা উইং। এই অনুবিভাগ বা উইং এ কে দায়িত্ব পালন করেন? নর্মালি একজন অতিরিক্ত সচিব বা অ্যাডিশনাল সেক্রেটারি। অতিরিক্ত সচিব বা অ্যাডিশনাল সেক্রেটারি বা ক্ষেত্র বিশেষে জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিবও হতে পারে। তাহলে
উইং বা অনুবিভাগের প্রধানকে অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব। এরপরে অধিশাখা বা ব্রাঞ্চ যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় ডেপুটি সেক্রেটারি বা উপসচিব, ডেপুটি সেক্রেটারি বা উপসচিব। আর সেকশন বা শাখায় যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন সহকারী সচিব, সচিব বা সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব। এগুলো কিন্তু একবারে মুখস্থ করে ফেলতে হবে যাদের বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস। তাহলে আমরা এখন থেকে আসি, এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ার বা স্তর কয়টি ও কি কি? স্যার 4টি, সেকশন, ব্রাঞ্চ, উইং এবং ডিভিশন, অর্থাৎ শাখা, অধিশাখা, অনুবিভাগ এবং বিভাগ। এবার ইন্ডিভিজুয়ালি যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো শাখা কিংবা সেকশন কে দায়িত্ব পালন করেন? স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব, অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র সহকারী সচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব। অধিশাখাতে দায়িত্ব পালন করেন একজন ডেপুটি সেক্রেটারি বা উপসচিব। এরপর উইং বা অনুবিভাগের দায়িত্ব পালন করেন একজন অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি। আর ডিভিশন বা বিভাগের দায়িত্ব পালন করেন একজন সচিব বা সিনিয়র সচিব। হয়ে গেল। এবার আসি বিভাগটা কি। বিভাগ হচ্ছে মন্ত্রণালয়ের এক বা একাধিক বিভাগ থাকতে পারে। একটা মন্ত্রণালয়ে এক বা একাধিক বিভাগ, মানে একের অধিক বিভাগ থাকতে পারে। এই মন্ত্রণালয় অনেকগুলো বিভাগ নিয়ে গঠিত হয়। এবার আসি, যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ মন্ত্রণালয়। তোমরা কি কেউ বলতে পারবে অর্থ মন্ত্রণালয়ে কয়টি বিভাগ আছে? এটা ভাইবা বোর্ডের প্রশ্ন। অর্থ মন্ত্রণালয়ে 4টা বিভাগ আছে। একটা ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন বা আইআরডি, একটা ইকোনমিক রিলেশনস ডিভিশন বা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, যেটা ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন আইআরডি, এটিকে বাংলায় বলা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আবার 2টি ক্যাডার আছে, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, যারা সরাসরি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে কাজ করে। এরপরে অর্থ মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ ইকোনমিক রিলেশনস ডিভিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। আরেকটা হচ্ছে ফিনান্স ডিভিশন, অর্থাৎ অর্থ বিভাগ, যার অধীনে আছে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। আরেকটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন, যেটিকে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ যে বিভাগ, অর্থাৎ মোট 4টা বিভাগ নিয়ে অর্থ মন্ত্রণালয় গঠিত। আবার আবার যদি আমি বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিভাগের নাম হচ্ছে পাবলিক সিকিউরিটি ডিভিশন, একটা হচ্ছে সিকিউরিটি সার্ভিস ডিভিশন। প্রতিটা ডিভিশনের একজন প্রধান থাকেন যাকে বলে সচিব। তিনি সচিব বা সিনিয়র সচিব হতে পারেন। এবার বিভাগের আন্ডারে থাকে উইং বা অনুবিভাগ, উইং বা অনুবিভাগের আন্ডারে থাকে ব্রাঞ্চ বা অধিশাখা, ব্রাঞ্চ বা অধিশাখার আন্ডারে থাকে সেকশন। এ হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে তোমার প্রাথমিক কথা। মাইন্ড ইট, তুমি কিন্তু বিসিএস প্রার্থী, এখনো বিসিএস ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাওনি। চাকরি পেলে একটা ডিটেল বুঝবা। তাই ভাইবা বোর্ড এখান থেকে তোমার বৃহৎ বিস্তারিত বিশদ জিজ্ঞাসা করবে না, এতটুকুর মধ্যে তোমার সীমাবদ্ধ থাকবে, বা আশা করছি এর মধ্যে তুমি প্রশ্ন কমন পাবা। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আবার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ক্যাবিনেট ডিভিশন। এই ক্যাবিনেট ডিভিশন এর যিনি এক্সিকিউটিভ হেড বা নির্বাহী প্রধান, তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন ইন্টারিম গভর্নমেন্টের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা। তাহলে ক্যাবিনেট ডিভিশন, এই ক্যাবিনেট ডিভিশনের এক্সিকিউটিভ হেড বা হেড অফ এক্সিকিউটিভ বা নির্বাহী প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা যখন যিনি থাকবেন। আর ক্যাবিনেট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ক্যাবিনেট সেক্রেটারি। এটা কয়েকদিন আগে ভাইবা বোর্ডে প্রশ্নটি করা হয়েছে। একই সাথে প্রতিটা মন্ত্রণালয়ের যিনি এক্সিকিউটিভ হেড বা হেড অফ এক্সিকিউটিভ বা নির্বাহী প্রধান মাননীয় মন্ত্রী, আর প্রতিটি মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যিনি, তিনি হচ্ছেন সচিব মহোদয়। তাহলে প্রত্যেকে একটু কমেন্ট করো, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো, প্লিজ একটু শেয়ার করবা। তোমরা বুঝতে পারছো যে এই জিনিসগুলো সচরাচর অনেক কম মানুষের কাছ থেকে তোমরা এগুলো শিখবা সরাসরি লাইভ ক্লাসে। আমি কিন্তু তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি, এগুলো খুবই ইফেক্টিভ এবং ইনফরমেটিভ, বিশেষ করে যারা বিসিএস এর ভাইবা প্রার্থী তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদেরকে ভেঙে ভেঙে যদি প্রশ্নগুলো করি ভাইবা উপযোগী, সেটা হচ্ছে যে মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে স্যার মাননীয় মন্ত্রী, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে স্যার সচিব মহোদয়। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসনের স্তর কয়টি? স্যার 4টি। কি কি বলে দিয়েছি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিভিশনের দায়িত্ব কে থাকেন? সিনিয়র সচিব বা সচিব মহোদয়। সচিবকে মহোদয় অ্যাড্রেস করতে হয়। তারপরে অনুবিভাগ বা উইং এর দায়িত্ব থাকেন অ্যাডিশনাল সেক্রেটারি মহোদয়। এভাবে আস্তে আস্তে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, এবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হায়ারার্কিটা বলো,
এটা বিসিএস এর একটা কমন প্রশ্ন যে প্রশাসন ক্যাডারের হায়ারার্কিটা বলো। হায়ারার্কিটা দিয়ে আমি আগামীতে ক্লাস নিব ইনশাল্লাহ। এখান থেকে তার রেজাল্ট কিন্তু তুমি পেয়ে গেছো, অর্থাৎ সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, এ পর্যন্ত তুমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হায়ারার্কিটা বলার সময় তুমি এ পর্যন্ত বলতে পারো। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি। অনেক সময় ভাইবা বোর্ড বলে আরেকটু উপরে ওঠো, তখন তুমি বলবা স্যার সিনিয়র সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি। অনেক সময় জিজ্ঞাসা করে তুমি যদি সেক্রেটারি পর্যন্ত বলো, তো ভাইবা বোর্ড বলে মানে সচিবরা আর যেন কাকে স্যার বলেন, মানে সচিবের উপরে আর কে কে আছেন, কে কে আছেন। অনেক সময় ভাইবা বোর্ড বলে সচিব পর্যন্ত বলে আরেকটু উপরে ওঠো। তাহলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত এটা আনসার কারেক্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি এটা একটা আনসার কারেক্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ক্যাবিনেট সেক্রেটারি এটা একটা কারেক্ট। এবার তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসনের এন্ট্রি লেভেলের পোস্টের নাম কি? স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব। প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করবা, আমি তোমাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, প্রত্যেকে একটু শেয়ার করবা। এরপর যদি জিজ্ঞাসা করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ পদ কোনটি? ক্যাবিনেট সেক্রেটারি। প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ কোনটি? ক্যাবিনেট সেক্রেটারি। অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে ভাইবা বোর্ডে অনেক প্রশ্ন করতে পারে। প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ কোনটি? ক্যাবিনেট সেক্রেটারি। প্রশাসন ক্যাডারের কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন পদ কোনটি? এন্ট্রি পদ কোনটি? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তাহলে মোটামুটি আমরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে একটা ধারণা পেলাম। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে একটু তোমরা কমেন্ট করো যারা ক্লাস করছো, দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ইন দ্যাট কেস তোমরা প্রশ্নটা আমাকে করতে পারো। হ্যাঁ, একটু কমেন্টগুলো তোমাদের একটু দেখি মাঝে মাঝে। একটু প্রত্যেকে একটু শেয়ার করবা, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। হ্যাঁ, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তাহলে এটা গেল আমাদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন। এখন আমরা যেটি অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার, তার যেটা মাঠ প্রশাসন, সেখানে আমরা যাব। অর্থাৎ মাঠ বা সরেজমিন, মাঠ বা সরেজমিন প্রশাসন, ইংলিশে এটিকে বলা হয় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটি নাম হচ্ছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন ইংলিশে বলা হয় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। এ হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের আরেকটি স্ট্রাকচার, যেটা তোমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে। এবার মনে রাখবা মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন বা স্থানীয় প্রশাসন, এটার স্তর হচ্ছে তিনটি। তাহলে প্রথম স্টেটমেন্ট হচ্ছে যে ওই যে মাঠ বা সরেজমিন বা স্থানীয় যাই বলি না কেন, প্রশাসনের টায়ার বা স্তর, এটা হচ্ছে তিনটি। ক্লিয়ারলি জেনে রাখো, পরিষ্কার করে জেনে রাখো। মাঠ প্রশাসন বা, একটু কমেন্টগুলো দেখি, এর স্তর হচ্ছে তিনটি। দেখি তোমাদের মধ্যে কে কমেন্ট করতে পারো যে মাঠ প্রশাসনের স্তরগুলো কি কি। আমি তো বলে দিয়েছি তিনটি, এখন তোমাদের মধ্যে একজন কমেন্ট করো যে এই তিনটি কি কি। কেউ যদি কমেন্ট করতে পারো আমাকে একটু বলো, কে কমেন্টটা করতে পারো। মাঠ প্রশাসনের বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের স্তর হচ্ছে তিনটি। এখন আসো এই তিনটি স্তর কি কি সেটা একটু দেখো। এই যে মাঠ প্রশাসন, এর স্তর হচ্ছে তিনটি। কি কি দেখো, প্রথমত ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে আমি লিখলাম ডিভিশনাল অ্যাডমিন মানে অ্যাডমিনিস্ট্রেশন। এটির বাংলা অর্থ হচ্ছে যে বিভাগীয় প্রশাসন।
বিভাগীয় প্রশাসন, তার নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে আমি লিখলাম অ্যাডমিন, বাংলায় বলা হয় জেলা প্রশাসন। হ্যাঁ, আনা রয় কমেন্ট করছো, হ্যাঁ বিভাগ, বিভাগ হবে না আনা, বিভাগ হবে না। তুমি যদি বলো বিভাগ তাহলে এটা ভুল হবে। আনা একটু খেয়াল করো, বিভাগ এটা ভুল হবে। তোমাকে বলতে হবে যে বিভাগীয় প্রশাসন, অর্থাৎ ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং আরেকটা হচ্ছে যে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন। উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, যাকে বাংলায় বলা হয় উপজেলা প্রশাসন। হ্যাঁ, তাহলে আনা তুমি একটু ক্লিয়ার কিনা, তুমি আমাকে একটু কমেন্ট করে আমাকে মেক শিওর করো তুমি ক্লিয়ার কিনা। তাহলে তোমাকে বলতে হবে, তোমাকে যদি বলা হয় যে মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন বা সরেজমিন প্রশাসনের স্তর কয়টি, উত্তর হবে স্যার 3টি। কি কি তুমি নিজ থেকে বলতে পারো? স্যার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন। স্যার উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন। এবার ওকে ফাইন আনা, থ্যাংক ইউ। এরপর তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঠিক আছে এখন তুমি এই যে বিভাগীয় প্রশাসনের কথা বললে, এই বিভাগীয় প্রশাসনে কে দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসনে কে দায়িত্ব পালন, উপজেলা প্রশাসনে কে দায়িত্ব পালন করেন, বলো তো দেখি তোমাদের মধ্যে কে কমেন্ট আগে করতে পারো। ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিভাগীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কি বলা হয়, কিংবা ডিভিশনাল কমিশন মানে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে কে দায়িত্ব পালন করেন, বা ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে, অনেকভাবে প্রশ্ন করতে পারে। তাহলে এটির উত্তর হবে যে ডিভিশনাল কমিশনার। ডিভিশনাল কমিশনার বাংলায় বলা হয় বিভাগীয় কমিশনার। তাহলে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের হেড যিনি, তিনি হচ্ছেন ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় কমিশনার। এরপর যদি বলা হয় যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানকে, তাহলে আমরা যেটাকে সংক্ষেপে বলি ডিসি, অর্থাৎ বাংলায় বলা হয় জেলা প্রশাসক, ইংলিশে বলা হয় ডেপুটি কমিশনার, সংক্ষেপে ডিসি। তাহলে জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পর্যায়ে যিনি, তাকে বলা হয় ডেপুটি কমিশনার বা ডিসি বা সংক্ষেপে বাংলায় জেলা প্রশাসক। যদিও ডিসির 3টা নাম আছে, প্রায় ভাই বাবুরে জিজ্ঞাসা করে ডিসির বিকল্প নামগুলো কি কি, এটা আমি পরে বলছি। এরপরে উপজেলা প্রশাসনের যিনি প্রধান, তাকে বলা হয় উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা নির্বাহী অফিসার। তাহলে এখন তোমাদেরকে যদি আবারও আমি প্রশ্ন করি, মাঠ প্রশাসন, স্থানীয় প্রশাসন, সরেজমিন প্রশাসন এর স্তর কয়টি? স্যার 3টি। কি কি? উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন। আর তোমরা যেটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদের কথা বলছো, সেগুলো কিন্তু আবার স্থানীয় সরকার, সেটা ভিন্ন কথা, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এবার যদি আমি তোমাদেরকে বলি যে তাহলে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানকে? স্যার ইউনো বা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে, এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে বা কেন্দ্রীয় প্রশাসনে কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা? তাহলে মনে রাখবা যে তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা হচ্ছে ইউনো, অর্থাৎ মাঠ প্রশাসনের ইউনো, মাঠ প্রশাসনের এডিসি, কেন্দ্রীয় প্রশাসনের সিনিয়র সহকারী সচিব। কেন্দ্রীয় প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ইকুইভ্যালেন্ট মাঠ প্রশাসনে ইউনো এবং এডিসি। আবার ইউনো এবং এডিসি মাঠ প্রশাসনে তাদেরকে বলা হয় সিনিয়র সহকারী কমিশনার। তাদেরকে কি বলা হয়? সিনিয়র সহকারী কমিশনার। এরপরে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মাঠ প্রশাসনে যিনি ডিসি, তিনি কেন্দ্রীয় প্রশাসনে কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা? তাহলে মনে রাখবা যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে যিনি ডেপুটি কমিশনার বা ডিসি, তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএস পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা বা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারি বা ডিএস ইকুইভ্যালেন্ট ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে ডেপুটি কমিশনার বা ডিসি।
আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের যিনি ডিসি বা ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক, ইকুইভ্যালেন্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে ডেপুটি সেক্রেটারি। তবে মনে রাখতে হবে, সকল ডেপুটি সেক্রেটারি কিন্তু ডিসি না, কিন্তু সকল ডিসি আবার ডেপুটি সেক্রেটারি। অর্থাৎ ডেপুটি সেক্রেটারিদের মধ্যে সুপ্রিয়র সিলেকশন বোর্ড কর্তৃক যারা ফিট লিস্টে আসেন তাদেরকে আবার ডেপুটি কমিশনার হিসেবে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ ডিসি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট। ডিসি, ইওনো, এসিল্যান্ড, এনডিসি, এডিসি, তারপরে ডিভিশনাল কমিশনার, এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা হবে। আমি চাচ্ছি তোমাদেরকে অ্যাকুরেট, নির্ভুল, অরিজিনাল তথ্যগুলো প্রোভাইড করতে। বাজারে গাইড বইগুলোতে প্রচুর ভুল আছে, এগুলোর উপর তোমরা দ্বারস্থ হবে না, ভাইবা বোর্ডে কিন্তু খারাপ করবা। তো এই তথ্যগুলো তোমাদেরকে কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে যদি তোমাকে বলা হয় যে এই যে ডিভিশনাল কমিশনার, তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের কোন পদটি হোল্ড করে বা কোন পদ সমপর্যায়ের, মনে রাখবে অ্যাডিশনাল সেক্রেটারি। অ্যাডিশনাল সেক্রেটারি এই পদটি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে, আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বিভাগীয় কমিশনার। আর সেক্রেটারি এর তদূর্ধ্ব যে পদগুলো, এটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে নেই। এটা অনেক জটিল বিষয়, হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হবে, আমি আবারও বলছি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত পদ স্থানীয় পর্যায়ে আছে। স্থানীয় পর্যায়ের সর্বোচ্চ পদ, এখন তোমাকে যদি বলা হয় যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের এন্ট্রি পোস্ট কোনটি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের হাইস্ট পোস্ট কোনটি, ডিভিশনাল কমিশনার। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের স্তর কয়টি, 3টি। কি কি? উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন। উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান কে? ইওনো। ইকুইভ্যালেন্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে কে আছেন? সিনিয়র সেক্রেটারি। একই সাথে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান কে? ডিসি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সমান পদ কি? ডেপুটি সেক্রেটারি। ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের পদটি কোনটি? সেটি ডিভিশনাল কমিশনার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের পদ কোনটি? ইকুইভ্যালেন্ট অ্যাডিশনাল সেক্রেটারি। এখন তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে মাঝখানে একটা পোস্ট আছে জয়েন্ট সেক্রেটারি। এই জয়েন্ট সেক্রেটারি পোস্ট হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে, আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার ইকুইভ্যালেন্ট জয়েন্ট সেক্রেটারি। আগে জয়েন্ট সেক্রেটারি যারা, তারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে বিভাগীয় কমিশনার হতো, আর ঢাকা বিভাগের যিনি বিভাগীয় কমিশনার তিনি অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন ছিল। এখন সমস্ত বিভাগের যারা বিভাগীয় কমিশনার প্রত্যেকে কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন। তো দেখো, আমি তোমাদেরকে এখান থেকে যদি আমি বিসিএস এর ভাইবা উপযোগী স্পেসিফিক প্রশ্ন করি, 100 থেকে 200টা প্রশ্ন তোমাকে আমি করে দিতে পারবো যে কেমন টাইপের প্রশ্ন তোমাকে করতে পারে, কেমন টাইপের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো সবসময় মনে রাখবা যে বিসিএস ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে সুপারিশ করবার জন্য পাবলিক সার্ভিস কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ সদস্য যারা থাকেন ভাইবা বোর্ডে, তারা কিন্তু একজন প্রার্থীর মধ্যে তার পার্সোনালিটি এবং তার ম্যাচুরিটি খোঁজে। সে ইনফরমেটিভ বলে সে প্রিলিমিনারিতে পাশ করেছে, রিটেনে পাশ করেছে, বাট যখন তাকে ভাইবা বোর্ডে ডাকা হয় তখন তার এডুকেট ম্যানার থেকে শুরু করে অনেক কিছু তার কাছ থেকে দেখা হয়। সে কতটা কনফিডেন্টলি বলছে, কনফিডেন্টলি ভুল আনসার দেওয়া মানে সে কিন্তু ফেল করবে। আর যদি সে পোলাইটলি উত্তর না দিতে পারে, সাবমিসিভলি যদি সে বলে যে স্যার আই হ্যাভ নো ক্লিয়ার আইডিয়া বা ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস, বা সরি স্যার এ ব্যাপারে আমার ধারণা স্পষ্ট না, বা সরি স্যার আমার জানা নেই। ইন দিস ওয়ার্ল্ড নো বডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং, এভরিবডি ইজ সামথিং। কোনো ব্যক্তি কিন্তু সব জানতা না, কাজী ভাইবা বোর্ড এটা বুঝে। তাহলে আমরা আজকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে উল্লেখযোগ্য পোস্টগুলোকে যদি আমি বলি, বা উল্লেখযোগ্য কথাগুলোকে যদি বলি। আচ্ছা, তার আগে আরেকটি জিনিস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় তোমাকে কিছু প্রশ্ন করে আদার্স, মানে আদার্স এগুলোর বাইরে তোমাদেরকে অন্য কিছু প্রশ্ন করতে পারে। তার মধ্যে এক নম্বর প্রশ্ন হতে পারে যে মন্ত্রণালয়ের প্রধানকে। তাহলে এটির উত্তর হবে যে স্যার মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মাননীয় মন্ত্রী, আর প্রশাসনিক প্রধান সচিব মহোদয়। আমি প্রশ্নটি আবারও বলছি, মন্ত্রণালয়ের প্রধানকে, তখন এটির উত্তর তুমি দিবা যে স্যার মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মাননীয় মন্ত্রী, আর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব মহোদয়। আর যদি প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, তাহলে সচিব মহোদয়। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে, মাননীয় মন্ত্রী। যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর। তারপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে মন্ত্রণালয় এবং সচিবালয় দুটোর মধ্যে পার্থক্য কি। এটা নিয়ে অনেক কথা আছে। আমি তোমরা একটু প্লিজ কমেন্ট করো, তোমরা যারা দেখতেছো একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখতেছি, কে কে কমেন্ট করতেছো। কোনো কনসেপ্ট থাকলে আমাকে জানাও, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও।
মন্ত্রণালয়ের সমষ্টিগুলোকে বলা হয় সচিবালয়। মন্ত্রণালয়ের সমষ্টি হচ্ছে সচিবালয়। আবারও বলছি, সচিবালয় হলো মন্ত্রণালয়ের সমষ্টি, আর মন্ত্রণালয় হলো সচিবালয়ের প্রশাসনিক এবং সাংগঠনিক কাঠামো। অনেক জটিল কথা তোমাদের মাথার উপর দিয়ে যাবে, সরাসরি আমার কাছে ক্লাস করে তোমাদেরকে টু দ্য পয়েন্টে বোঝাতে পারতাম। এরপরে যদি তোমাকে আমি বলি যে বাংলাদেশের যে সচিবালয়, সেই সচিবালয় কি কি নিয়ে গঠিত, এটা আবার অ্যানাদার কোশ্চেন। এগুলোই গাইড বই অনেক লেখক উল্টাপাল্টা করে লিখে দিয়েছে। তাহলে মনে রাখবা যে মন্ত্রণালয়, সচিবালয়, অধিদপ্তর, পরিদপ্তর, এগুলো কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ, কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ার বা স্তর না। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কি কি নিয়ে গঠিত হয়, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের স্তর কয়টি এবং কি কি, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, দুটো প্রশ্ন এক না। এরপরে হচ্ছে সচিবালয়, আমরা যেটাকে বলি সচিবালয়। এই সচিবালয়টা কি জানো? এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়, এটার পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ সচিবালয়। কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করবার পূর্বে এই যে বাংলাদেশ সচিবালয় এটি বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত আব্দুল গনি রোডে, এবং এটি ঢাকার শাহবাগ থানাধীন সেগুন বাগিচায় আব্দুল গনি রোডে অবস্থিত। অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাই, এই যে একগুচ্ছ বিল্ডিং, এই একগুচ্ছ বিল্ডিং একসময় ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের সচিবালয় ছিল। আফটার লিবারেশন ওয়ার আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট এবং সভরেন স্টেট হিসেবে ইমার্জ করি, তখন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে এই সচিবালয়টি ইস্ট পাকিস্তানের যে প্রাদেশিক সরকারের যে সচিবালয়টি বাংলাদেশ সচিবালয় হিসেবে বিবেচিত হলো। এরপরে তোমাকে তাহলে জিজ্ঞাসা করতে পারে বাংলাদেশের প্রশাসনিক সদর দপ্তর কোনটি? সচিবালয়। বাংলাদেশের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি? সচিবালয়। এরকম তোমাকে প্রশ্নগুলো করতে পারে। এরপরে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে যে ক্যাবিনেট ডিভিশন, সেটা হচ্ছে তোমার মন্ত্রিপরিষদ সচিবের একটা বিষয়। আর আরেকটা আছে, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, সেখানে দুটো বিভাগ থাকে, আপন বিভাগ এবং জনবিভাগ, অর্থাৎ পাবলিক ডিভিশন এবং পার্সোনাল ডিভিশন, সেটা ভিন্ন ইস্যুস। এটা আমার বিশেষ ভাইবা বোর্ডে প্রশ্ন করছিল, আমি 4 বার বিশেষ ভাইবা বোর্ড ফেস করেছি। এটা মাঝে মাঝে আমি বলি যে আমার অভিজ্ঞতাটুকু তোমাদের বলার জন্য। আমি বিশেষ ছাড়া অন্য কোনো পরীক্ষা আজ পর্যন্ত মানে আমার জীবনে বিশেষ ছাড়া অন্য কোনো পরীক্ষায় পার্টিসিপেট করিনি। তো বিসিএস নিয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, এটা আমি বলি, এটুকু তোমাদের মধ্যে আমি শেয়ার করি। আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই, এটি আমি গর্বের সাথে বলি। অনেক ক্যাডার অফিসার আমার কাছে ক্লাস করেন ক্যাডার চেঞ্জ করবার জন্য, তাদের যোগ্যতা তারা চাকরি পায়। প্রতি বছর অসংখ্য ছেলে মেয়ে আমার কাছে ভাইবা পড়ে বিসিএস ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন। তো 45তম বিসিএস এ এবং 44তম বিসিএস এ ভাইবা কোর্সে ভর্তি চলছে, এটা 45 নম্বর ব্যাচ। তার মানে তুমি বোঝো এ পর্যন্ত আমি 45টা ব্যাচ পড়াইছি, 44টা ব্যাচ পড়াইছি, 45 নম্বর ব্যাচে ভর্তি চলছে। এবার 45টা ব্যাচে কত স্টুডেন্ট আমার কাছে ভাইবা পড়ছে খেয়াল করে দেখো। আর আমি আমার পড়ানোর ক্যাপাসিটিটা বা পড়ানোর স্টাইলটা একটু ভিন্ন। আমার প্রতিটা ক্লাসে মক ভাইবা থাকে, প্রতিটা স্টুডেন্টকে এভাবে আমি ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করি, এবং যেভাবে ভাইবা বোর্ডে উত্তরটি দেওয়ার কথা সেভাবে তাদেরকে প্র্যাকটিস করায়। এই গাইড বই, তোমরা যে বিভিন্ন গাইড বই মুখস্থ করে, এই গাইড বইয়ের ভাষা ভাইবা বোর্ডে গিয়ে বললে বিপদে পড়ে যাবা। বোর্ড থেকে বলে দেয় যে গাইড বইয়ের ভাষা বলবে না, গাইড বইয়ের কথা বলবে না, তোমার যতটুকু জানা আছে সেটা বলবা। তাহলে আমার যতটুকু জানা আছে কিভাবে প্রকাশ করব? তোমাকে যদি জিজ্ঞাসা করা বলো তো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় ধরনের? স্যার 2 ধরনের। তো এভাবে কি গাইড বই দেওয়া আছে? দেওয়া নেই। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো যে প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ কোনটি? স্যার ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি আর কিসের প্রধান? তিনি হেড অফ বাংলাদেশ সিভিল সার্ভিস, তিনি হেড অফ বাংলাদেশ সিভিল সার্ভিস, তিনি হেড অফ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের প্রশাসনের শীর্ষ পদ হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধান হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব। ক্যাবিনেট ডিভিশনের এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট পদ হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। ইকুইভ্যালেন্ট পদ হচ্ছে 3 বাহিনী প্রধান, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ। কিন্তু প্রোটোকলটা আগে পাবে ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে এখন তোমাদেরকে আমি ভেঙে যদি বলি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়ালাম, যে আলোচনাগুলো করলাম, আশা করি এখান থেকে কমন পাবা। এটা নিয়ে আরো সামনে আলোচনা হবে স্টেপ বাই স্টেপ। সচিবের পরিচয় কি, ক্যাবিনেট সেক্রেটারির পরিচয় কি, তারপরে তোমার ইউনোর পরিচয় কি, এসিল্যান্ডের পরিচয় কি, ডিসির পরিচয় কি, বিভাগীয় কমিশনারের পরিচয় কি, তাদের কাজগুলো কি কি, অ্যাডমিনিস্ট্রেশন 2, অ্যাডমিনিস্ট্রেশন 3, ফরেন অ্যাফেয়ার্স 1, ফরেন অ্যাফেয়ার্স 2, এভাবে পর্যায়ক্রমে আমি আলোচনা করব। আর আমার বর্তমানে 44তম বিসিএস এর 2টা ভাইবা কোর্সে ভর্তি চলছে, একটা হচ্ছে রেগুলার ভাইবা কোর্স এবং একটা হচ্ছে মক ভাইবা কোর্স, আর 45তম অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, আমি 01712282980 এটা আমার ফোন নম্বর। আর মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমরা একটু সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেলে আমার অনেক ভিডিও রয়েছে। আরেকটু কথা একটু বলে রাখি, তথ্য প্রযুক্তির বদৌলতে বা তথ্য প্রযুক্তিকে অ্যাবিউজ করে
বেশ কিছু চোর, আমি এটা শব্দটা বলতে খারাপ লাগছে, বেশ কিছু চোর আমার এই ভিডিও লেকচারগুলো নকল করছে, তারা ডাউনলোড করছে এবং এই কন্টেন্টগুলো তাদের নিজের পেজে বা নিজের গ্রুপে শেয়ার করতেছে বা এটাকে বিক্রি করতেছে পিডিএফ আকারে। তোমরা সাবধান, মনে রাখবে এই কথাগুলোর নিতান্তই মালিক কিন্তু আমি। এই চোরগুলো যদি আমার কাছে কোনোভাবে ধরা পড়ে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব, আমি কিন্তু ওপেনলি বলছি। কাজে এই কথাগুলো কিন্তু নিতান্ত আমার কথা, আমার তৈরি করা কথা, আমার গবেষণালব্ধ কথা, বুঝতে পারছো, এটা কোনো গাইড বইয়ের কথা না। তো এতটুকু তোমাদের জন্য মেসেজ, ভাইবা বোর্ডে যারা ভাইবা ফেস করবা, দুটো জিনিস প্রমাণ করবা যে তুমি ম্যাচিউরড এবং তুমি পার্সোনালিটি সম্পন্ন। এই পার্সোনালিটি এবং ম্যাচিউরিটি দুটো ভাইবা বোর্ডে প্রমাণ করতে হয়। যাই হোক, সবার জন্য শুভকামনা। এই আলোচনাগুলো সবাই শেয়ার করবা, আবার পরবর্তীতে কথা হবে। সবার জন্য শুভকামনা আবার ব্যক্ত করছি। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।